প্রচণ্ড এক্সাইটেড আর প্রচণ্ড টেন্সডও বটে, কারণ কি বাকি সব ডিরেক্টরগুলো এত ভালো, বাকি চারজন সবাই কাজ করে এসছে, ডিরেক্টর হিসেবে সবার নাম হয়ে গেছে, ফিল্মফেয়ার সব প্রাইজ জেতা সব ডিরেক্টরদের মাঝখানে আমাকে ফেলে দিয়েছে। তো আমি চেষ্টা করেছি, কারণ কি ত্রৈলোক্যতারিণী আমার খুব ইন্টারেস্টিং, ব্যক্তিগতভাবে নিজে ইন্টারেস্টিং লাগা একটা ঘটনা গল্প। আমার মনে হয় যে একটা ব্রিলিয়ান্ট ক্যারেক্টার, এত লেয়ার্স আছে, এত নুয়ান্সেস রয়েছে সেই মহিলার, তাকে নিয়ে আরও গল্প বলা দরকার। আর তার ঘটনাটা ইনফ্যাক্ট আমরা তো খুব ছোটোর মধ্যে বলার চেষ্টা করেছি, তার যদি আমরা ভালোভাবে দেখি তাহলে এত কিছু বলার আছে, এত কিছু আছে, সেটা আমরা ধরার চেষ্টা করেছি। তার উপরে পাওলিদি ইজ সো ফ্যান্টাস্টিক, এত ভালো কাজ করেছে, মানে আমার কিছু বলার ভাষা নেই, সবাই দেখলে সেটা বুঝতে পারবে। তো সব মিলিয়ে হ্যাঁ টেন্সড, কিন্তু খুবই এক্সাইটেড। আমার খুব কাজটা করে খুব মজা লেগেছে, আর আশা করি যে সবাই যেরকমভাবে আমি যখন ডিওপির কাজ করি তখন যে সবাইভাবে যেরকম আমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করে, এইটাও করবে। আর যদি না করে তাহলে কানে কানে যেন বলে, আর কি বাইরে না বলে, কানে কানে বলতে হবে। আমরা জানি যে প্রথম সিরিয়াল কিলার যেটা আমরা শুনেছি এবং গল্পে যেটা শুনেছি, এবং লালবাজারও খুব হিমশিম খেতে তাকে ধরার জন্য, হ্যাঁ, এবং তাকে নিয়ে গল্প, এবং সেটা বাংলা এবং বাংলার গল্প সেটাকে তুলে ধরা হচ্ছে, সেটা কত এক্সাইটেড। ত্রৈলোক্যতারিণী বাংলার প্রথম ফিমেল সিরিয়াল কিলার, 1880 সালের গল্প, ব্রিটিশ ইন্ডিয়া। উনি তো নিজে মাস্টারমাইন্ড ছিলেনই, আর উনাকে ধরতে বেশ কালঘাম ছুটেছিল কলকাতা পুলিশের সেই সময়, বেশ সমস্যায় পড়তে হয়েছিল সবাইকে, আর তাকে ধরা হয়েছিল। কিন্তু সেটা ছাড়াও আজকেও 200 বছর পরে আমরা এখনও তাকে নিয়ে কথা বলছি, তার ঘটনা নিয়ে কথা বলছি, তার মানে বোঝাই যাচ্ছে যে কতখানি পাওয়ারফুল একটা ঘটনা ঘটিয়েছিল, যে তার ছাপটা এখনও রয়ে গেছে সময়ের মধ্যে। তো ত্রৈলোক্যতারিণীর গল্পটা যতইবার পড়ি ততইবার মনে হয় নতুন কিছু পাচ্ছি, কারণ কি এত লেয়ার্স আছে, এত ইন্টারেস্টিং ঘটনা রয়েছে। তো খুবই এক্সাইটেড সেটা নিয়ে। আর এটা আমার নিজের, অ্যাজ ইউজুয়াল যে বললাম, যে আমার নিজের খুব পছন্দের একটা ঘটনা, নিজের খুব পছন্দের একটা সাবজেক্ট। তো সেটা নিয়ে আমি চেষ্টা করেছি যত ভালোভাবে করার। তো আশা করছি সবার ভালো লাগবে। 5 জন গণশত্রুর গল্প, আর মানে রূপা সামন্ত একজন সাংঘাতিক গণশত্রু, 30 বছরের তার এই দৌরাত্ম চলেছে টাইপের, সেইরকম একটা চরিত্র তো জানাই উচিত দর্শকের। আর রুদ্রনীল ঘোষ তো সাংঘাতিক পপুলার একটা, ভালো একটা টাইপের, তা সে করলে অবভিয়াসলি লাইন মানে দর্শকদের নজরটা আসে, দর্শক মানে রুদ্রনীল অ্যাক্টিং করে দর্শক দেখতে আসে, কত লোকে ভালোবাসে তার একটা, অ্যান্ড দুর্দান্ত কাজ করেছে অ্যাজ ইউজুয়াল। তো আমার ধারণা লোকেরা দেখতে আসবে, এরকমটা দেখা উচিত। আর তাতে এবং বাকি যারা জনসূত্রে দেখিয়েছে তাদেরও দর্শকদের জানা উচিত যে কীরকম হয়েছে। এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, খুব চ্যালেঞ্জিং, কারণ 2 দিনের মধ্যে জিনিসটাকে শ্যুট করা, তাই জন্য আমাদের প্রি প্রোডাকশনে অনেক খাটাখাটনি করতে হয়েছে। আমরা পুরো জিনিসটা করার জন্য খুব কম সময় পেয়েছি, যেটা আমি স্টেজেও বলার চেষ্টা করছিলাম যে কোনো রকম রিজিনাল শো, ন্যাশনাল শো এর থেকে বাজেট কমই থাকে, এটা মানে এটাই এরকমই হয়। কিন্তু সেইটার মধ্যে সবাই ভালো কাজ করার চেষ্টা করেছে, খুব ভালো কাজে ডিরেক্টররা প্রত্যেকে ভালো কাজ করেছে, রাইটাররা ওইটুকু সময়ের মধ্যে লিখে দিয়েছে, অ্যাক্টররা ওইটুকু সময়ের মধ্যে প্রিপারেশন নিয়েছে, এবং তারা তাদের বেস্ট দিয়েছে। এবার দর্শক দেখে জানাবে কীরকম লাগছে, আমরাও ওয়েট করে আছি দর্শক দেখে বলুক কার কোন গল্প ভালো লাগছে, কী ভালো লাগছে, আমরাও খুব শুনতে আগ্রহী আছি। বলতে চাই যে এটা খুবই একটা দর্শকদের জন্য একটা খুব মানে নিউ এক্সপিরিয়েন্স হতে চলেছে, কারণ এই ধরনের কাজ বাংলায় খুব একটা করার আমরা সুযোগও পাই না, এবং দর্শকরা দেখার সুযোগ পান না। তো এক তো ট্রু ক্রাইম ডকু ফিকশন, এবং তার মধ্যে খুবই কন্ট্রোভার্সিয়াল এমন এমন ক্যারেক্টার নেই যাদের সম্বন্ধে আমরা অনেক বছর ধরে খবর কাগজে পড়েছি বা নিউজে দেখেছি, বা ইভেন বিভিন্ন ব্লগ টকে বা মানে পড়ে এসেছি। তো সেগুলো এগুলো নিয়ে অলরেডি আমার মনে হয় দর্শকের একটা কিউরিওসিটি ছিলই বা এখনও আছে। সেগুলোকে এরমভাবে সেমি ফিকশনালি মানে ডেপিকশন করানোটা, এবং সেটা একটা সিনেম্যাটিক মানে আউটপুট দেখাটা, সেটার জন্য দর্শকের মধ্যে আমার মনে হয় একটা এক্সাইটমেন্ট থাকবেই আমার ধারণা। ইভেন আমি তো অডিয়েন্স, আমিও দেখতে এক্সাইটেড যে অন্য গল্পগুলো কীরকম হয়েছে অ্যান্ড এভরিথিং। তো সেই জন্য এটা নিয়ে আমার মনে হয় এটা কোনো দ্বিমত নেই যে ছবিটা বা সিরিজটা অ্যাকচুয়ালি খুবই এক্সাইটিং ফর দি অডিয়েন্স অ্যাট দ্য মোমেন্ট, এবং এই ধরনের কাজ হওয়া এখানে চেইনম্যান বলে একজন ক্রিমিনালের গল্পটা বলার চেষ্টা করেছি। তো চেইনম্যান ইজ এ সিরিয়াল কিলার। এবার সিরিয়াল কিলার বলতে আমরা এখানে পশ্চিমবাংলায় তো শুনেছি লাস্ট সেই স্টোনম্যান, যখন আমরাও ছোটো ছিলাম, অ্যারাউন্ড সাম 30 years ব্যাক। তারপরে যেরকম একটা ঘটনা ঘটেছে সেটা আমি নিয়ে জানতাম যখন আমি রিসার্চটা করতে করে বার করি ঘটনাটা। তো ইট ওয়াজ ভেরি শকিং ফর মি অলসো, যে এরকম একটা মানে ঘটনা ঘটেছে আমাদের ডোর স্টেপে। এটা মেনলি কালনা জেলার ঘটনা, তো সেখানে এরকম একটা ঘটনা ঘটেছে সেটা আমরা জানতামই না। তো আমার তখনই মনে হয় যে এত একটা ইন্টারেস্টিং গল্প, তো দিস শুড কাম আউট ইন এ ডিফারেন্ট ওয়ে। তো আমরা সেই অপরচুনিটিটা পেয়েছি এখানে এই গল্পটা বলার জন্য, এবং উই হ্যাভ গন ডিপ ইন টু হিজ সাইকি, যে একটা মানুষ কেন আর আচমকা সিরিয়াল কিলার হয়ে যায়। এই কমিটেড সাম 17-18 ক্রাইমস আই থিঙ্ক, সেগুলো কেন সে করেছিল, তার পিছনে কীরকম, নোবডি ইজ এ বর্ন ক্রিমিনাল অবভিয়াসলি, সে কেন যখন সাইকোপ্যাথ হয়ে গেল, সে কী করতো, এবং তার প্রসেসটা এতটাই ইন্টারেস্টিং ছিল, সে কীভাবে সো কল্ড হান্ট করতো,
কীভাবে কী এলিমেন্ট থেকে সে নিজের ভিকটিমস চুজ করতো। তো উই হ্যাভ গন ডিপ ইন টু অল দ্যাট, এবং আমার মনে হয় এটাও খুব রেয়ার। দেয়ার আর সো মেনি সিরিয়াল কিলার ড্রামাস আউট দেয়ার, তার মধ্যেও এটা খুব রেয়ার যে আমরা এরকমভাবে একটা গল্প বলেছি ফ্রম দ্য সিরিয়াল কিলার্স পয়েন্ট অফ। সেটাও কিন্তু খুব একটা রেগুলারলি হয় না গ্লোবালি। তো সেটাও একটা ইজ এ ভেরি নিউ এক্সপিরিয়েন্স আই থিঙ্ক ফর দ্য অডিয়েন্সেস। এবার দেখা যাক কীরকম লাগে দর্শকের। এইরকমভাবে আমাদের বাংলার ক্রাইম স্টোরিগুলোকে তুলে ধরা এক একটা এপিসোডে, এবং এই অ্যানথোলজির প্রত্যেকটা এপিসোড আলাদা আলাদা ডিরেক্ট করেছে, আলাদা আলাদা ভিশন নিয়ে, আলাদা আলাদা ট্রিটমেন্ট নিয়ে। এটা তো খুবই অভিনব বাংলার যে কোনো ওটিটির ক্ষেত্রে। তো দেখা যাক, হোপফুলি ইট উইল বি সাকসেসফুল ওয়ান। তোমার গল্পটা যদি একটু বলো, তোমার সজল বাড়ির গল্প তো সবাই জানে। 1993-তে একটা ছেলে তার পেরেন্টসদের আর বাড়ির মানে বড় ভাইকে খুন করেছিল। এর থেকে বেশি যদি আমি বলি তাহলে তো আবার এটা দেখার ইচ্ছেটা কমে যাবে মানুষের। দেখুক, নতুন করে দেখুক গল্পটা আবার। তুমি বললে যে জেলে আছেন, 28 বছর ধরে জেলে আছেন এবং জেলে বসে এখন ছবি আঁকেন। কলকাতার অন্ধকার জগৎটা একটা সময় নিয়ন্ত্রণ করতেন। এবং আমি তোমাকে বলছি, যেটুকু আমরা রিসার্চে জানতে পেরেছি, যে টাকার গদি বা টাকার বস্তা নয়, টাকার পাহাড়ের ওপর বসছিলেন রাশিদ খান। মানে সেই পরিমাণ টাকার লেনদেন হতো প্রত্যেক দিন ওনার ইশারাতে। এবং অবভিয়াসলি একটা বম্বে দুবাই যোগ ছিল। তো আমার যেটা প্রথমেই, আমি রাশিদ খান সম্বন্ধে জানতাম না, আমি এই কাজটা করতে এসে জানতে পারি। এবং আমি দেখতে পাই একটা লার্জার দ্যান লাইফ চরিত্রকে, যেটা সাধারণত বাংলায় দেখতে পাওয়া যায় না। কারণ বাংলার নিজস্ব কবি আছে, নৃত্যশিল্পী আছে, শিল্পে বাংলা খুব এগিয়ে, কিন্তু বাংলার অন্ধকার জগতের সম্রাট আমরা তো এইভাবে কখনো দেখিনি। তো রাশিদ খান সেই মানুষ, আমার তার সম্বন্ধে পড়ে জেনে মনে হয়েছিল, যার এই লার্জার দ্যান লাইফ এই ইমেজটা আছে, যেটা আমরা সাধারণত বলিউডে দেখি, হাজি মাস্তান, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, এইরকম। তো এইটা আমার কাছে খুব ইন্ট্রিকিং পয়েন্ট ছিল, যেটাকে আমি চিত্রায়িত করতে চেয়েছি, এবং যে কারণে আমি রাশিদ খানকে বেছে নিয়েছি শেষ পর্যন্ত। এটা আমাদের চয়েস ছিল, আমাদের বলা হয়েছিল যে তোমরা কাকে নিয়ে করতে চাও। তো রাশিদ খান আমার প্রথম চয়েস ছিল না, কিন্তু সেকেন্ড অ্যান্ড ফাইনাল চয়েস ছিল রাশিদ খান।